নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখানো যেভাবে আমি পরস্পর বর্ণনাক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখব। সেদিক থেকে আজ আমার বর্ণ নির্মিত 9 নম্বর ক্লাস আর টোটাল 57 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় ক্যামেরা নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি দেখেছি সাহিত্যের ইতিহাস বোঝাতে গিয়ে অন ক্যামেরা থাকাটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয়। যদি বিষয়টাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া যায়, বোর্ড ওয়ার্ক না করে সাহিত্যের ইতিহাস করা যায়। তাছাড়া তুমি বন্ধু জানো যে আমার হাতে লেখাটা বিভৎস খারাপ, তাই বোর্ড ওয়ার্ক করে আমি অযথা সময় নষ্ট করতে চাইনি, বরং কীভাবে বিষয়টা বোঝানো যায় সেদিকে কিন্তু নজর রেখেছি। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা আলোচনা করব সেটা হচ্ছে বৃত্রসংহার। তোমরা জানো বন্ধু, বৃত্রসংহার কিন্তু একটা কাব্য এবং এটা লিখেছিলেন কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই বৃত্রসংহার কাব্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মহাবীর বৃত্র মহাদেবের বল্লাভ করে এবং ত্রিশূল প্রাপ্ত হয়ে স্বর্গরাজ্য অধিকার করেন। ইন্দ্র সুমেরু পর্বতে গিয়ে নিয়তিদেবের আরাধনা করতে থাকেন। তখন শচীদেবী নৈমিষারণ্যে চপলাসহ অবস্থান করেন এবং দেবগণ পাতালে লুকিয়ে তখন কিন্তু থাকেন। এরপর দেখা যায় যে দানবরাজের পত্নী ঐন্দ্রিলা শচীদেবীর রূপ গুণ শ্রবণে তাকে নিজের দাসিত্বে নিয়োগ করার ইচ্ছায় স্বামীকে অনুরোধ করেন এবং দৈত্য রাজপুত্র রুদ্রাপীরকে শচীকে হরণের জন্য প্রেরণ করেন। এদিকে রুদ্রপীর ইন্দ্রপুত্র জয়ন্তকে যুদ্ধে পরাজিত করে শচীকে হরণ করে আনেন। অন্যদিকে ইন্দ্র বহুদিন পরে মহাদেবের নিকট ফিরে আসে এবং মহাদেব তাকে দধিচি মুনির অস্থিতে বজ্র নির্মাণপূর্বক বৃত্রকে সংহার করতে উপদেশ দেন। ইন্দ্র দধিচির নিকট গমন করলে দধিচি পরার্থে আত্মজীবন দান করেন। তখন দেবরাজ তার অস্থি নিয়ে বিশ্বকর্মার দ্বারা বজ্রাস্ত্র প্রস্তুত করেন। এদিকে শচী দৈত্য ভবনে বন্দিরূপে অবস্থান করেন। ফলে রুদ্রাপীরের পত্নী ইন্দুবালা সর্বদা তার নিকট অবস্থিতি এবং সান্ত্বনা দান করতে থাকেন। ঐন্দ্রিলা তদ্দর্শনে পুত্রবধূকে শান্তি দিতে এবং শচীকে পদাঘাত করতে উদ্যত হলে অগ্নি ও জয়ন্ত এসে শচী এবং ইন্দুবালাকে সৌর পর্বতে নিয়ে যান। ফলে রমণীর উপর অত্যাচার করায় মহাদেব বৃত্রের উপর ক্রুদ্ধ হন। অতঃপর ইন্দ্রসহ মিলিত হয়ে দেবগণ বৃত্রকে আক্রমণ করেন। যুদ্ধে রুদ্রাপী নিহত হন। বৃত্র নিজের উপর শিবের কোপ বুঝতে পারেন। শেষে যুদ্ধে বজ্রাস্ত্রের প্রহারে বৃত্র নিহত হয় এবং দেবগণ পুনরায় স্বর্গরাজ্য লাভ করেন। এটাই ছিল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যচিত যে কাব্য বৃত্রসংহার কাব্যের কিন্তু প্রধান বিষয়। এরপরে বন্ধু চলে যাব পরবর্তী আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ বেনি সংহার। তোমরা প্রত্যেকেই জানো, তবে বেনি সংহার সম্পর্কে আরেকটু আমি বলে রাখি। নামটা শুনেই বুঝতে পারছো এটা কিন্তু একটা সংস্কৃত নাটক এবং এটা লিখেছিলেন কিন্তু ভট্টনারায়ণ। বিষয়টা এরকম ছিল যে দূতে পরাজিত পাণ্ডবগণের সমক্ষে কুরুরাজ সভা মধ্যে দুঃশাসন রজস্বলা দ্রৌপদীর চুল ধরলে দ্রৌপদী প্রতিজ্ঞা করেন এই অপমাননার প্রতিকার না হওয়া পর্যন্ত তিনি বেণীবন্ধন করবেন না। ভীম দুঃশাসনের রক্তে দ্রৌপদীর বেণী রচনা করে দেওয়ার প্রতিজ্ঞা করেন। এরপর বনে প্রত্যাগত পাণ্ডুপুত্রগণ পঞ্চগ্রাম মাত্র প্রার্থনা করে যখন সন্ধি করতে পারলেন না, তখন দুর্যোধনের সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সেই যুদ্ধে ভীম দ্রোণাদি সহ সভাতৃক দুর্যোধন নিহত হন। মহাবীর ভীমসেন দুঃশাসনের রক্তে পাঞ্চালীর কেশবন্ধন করে দিয়ে নিজের প্রতিজ্ঞা রক্ষা করেন। মহাভারতীয় এই ঘটনাকে অবলম্বন করে এই নাটক রচিত হয়েছে, কিন্তু মহাভারতীয় বর্ণনা থেকে এর বর্ণনা প্রণালী সম্পূর্ণ আলাদা।
আমরা জানি যতীন্দ্রনাথ ঠাকুর কৃত এর একটি নাটকীয় অনুবাদও আছে, অর্থাৎ বীরসংহার সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ করেছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। রাজা স্যার সৌরীন্দ্রমোহন ঠাকুর বংশের আদিপুরুষগণ ভট্টনারায়ণের কৃত মূল নাটকখানির একটি ইংরেজি অনুবাদও কিন্তু প্রকাশ করেছিলেন। তবে পরমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার আমরা চলে যাব বন্ধু পরবর্তী গ্রন্থ বেণী বীণা। তোমরা বুঝতেই পারছো বন্ধু, বেণী বীণা একটা কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থ, এবং এটা লিখেছিলেন কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে ছন্দের জাদুকর বলা হয়, ছন্দ সরস্বতী রচয়িতা। এই গ্রন্থে অনেকগুলি খুব সুন্দর, আকর্ষণীয় এবং খুবই জনপ্রিয় কবিতা কিন্তু ঠাঁই পেয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, এবং এই বেতাল পঞ্চবিংশতি একটা কথা গ্রন্থ, মানে গদ্য গ্রন্থ যাকে বলা যেতে পারে। এবং বেতাল পঞ্চবিংশতি তোমরা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতি, প্রথম বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বলা যেতে পারে পুস্তকাকারে। বিষয়টা এরকম ছিল যে উজ্জয়িনীরাজ শঙ্কুর মৃত্যুর পর বিক্রমাদিত্য সিংহাসনে বসলে এক সন্ন্যাসী এসে রাজাকে একদিন রজনীতে তার সাধনাস্থলে উপস্থিত থাকতে অনুরোধ করেন, কিন্তু বিক্রমাদিত্য স্বীকৃত হয়ে যথাকালে সন্ন্যাসীর আশ্রমে উপনীত হন। সন্ন্যাসী তাকে 2 ক্রোশ দূরবর্তী এক শ্মশানে শিরীষ বৃক্ষে লম্বমান শব মানে মৃতদেহ আনয়ন করতে অনুজ্ঞা করেন। রাজা নিঃশঙ্ক চিত্তে সেখানে উপস্থিত হয়ে সেই শব নিয়ে প্রত্যাগমন করেন। প্রত্যাগমনকালে ওই শব্দে আবিষ্ট বেতাল রাজাকে পঞ্চবিংশতি উপাখ্যান শ্রবণ করিয়ে পঞ্চবিংশতি প্রশ্ন কিন্তু করেছিলেন। ফলে রাজা তার যথাযথ উত্তর দিলে বেতাল সন্তুষ্ট হয়ে তাকে উপদেশ দেন যে ওই সন্ন্যাসী রাজাকে হত্যা করে সিদ্ধিলাভের মানে একটা ইচ্ছা প্রকাশ করেছে। এক্ষণে কৌশলে তাকে হত্যা করতে পারলে রাজা সিদ্ধিলাভ করতে পারবে। বেতালের উপদেশ অনুসারে বিক্রমাদিত্য ওই সন্ন্যাসীকে খড়গাঘাতে নিহত করে সিদ্ধিলাভপূর্বক স্বরাজ্যে ফিরে যান। হিন্দি যে বৈতাল প্রত্যুষী, লালজি রচিত যে বৈতাল প্রত্যুষী, সেই গ্রন্থ থেকে বিদ্যাসাগর মশাই এই গ্রন্থের কিন্তু বাংলা অনুবাদ কিন্তু করেছিলেন। এবং শিবদাস ভট্ট কর্তৃক রচিত যে বেতাল পঞ্চবিংশকা নামে একটি সংস্কৃত গ্রন্থ কিন্তু আমরা এর উপরে দেখতে পাই বা লেখা আছে। এরপর রয়েছে আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ, তোমরা জানো বন্ধু যে বেতালে বহু রহস্য। এই বেতালে বহু রহস্য এটা চন্দ্রনাথ বসুর লেখা। বিষয়টা এরকম যে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের কোনো উপাখ্যান অবলম্বনে আধুনিক যে বঙ্গীয় সমাজের কতকগুলি রীতিনীতি সেটা কিন্তু এই গ্রন্থে আলোচিত হয়েছে। এরপরে রয়েছে হচ্ছে বেদ প্রকাশিকা। তোমরা জানো বন্ধু বেদ প্রকাশিকা একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ, এবং উমেশচন্দ্র বটব্যাল এই বেদ প্রকাশিকা লিখেছিলেন। এখানে বটব্যাল মশাইয়ের বেদ সম্বন্ধে কতগুলি প্রবন্ধের একত্রে সমাবেশ, অর্থাৎ বেদ সম্পর্কে বটব্যাল মশাইয়ের যে অভিজ্ঞতা ছিল সেই সম্পর্কিত কতগুলি প্রবন্ধ কিন্তু এই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাবো। দেখো বন্ধু, এই যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণনাক্রমে যে আলোচনার ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বিষয়টা একটু ভেঙে চুরে দেখি তাহলে বোঝা যাবে যে কোনো কম্পিটিশান পরীক্ষায় একটা গ্রন্থের নাম দিয়ে বলে এটা কার লেখা বা অমুক চরিত্রটা কোন গ্রন্থের, কিংবা আমরা দেখতে পাচ্ছি সাহিত্যের ইতিহাস ক্লাস 11 বা 12 পাঠ্য আছে। এমনকি তুমি যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করতে যাও না কেন, সেখানে কিন্তু কোনো না কোনো একটা সেমিস্টারে তোমাকে কিন্তু সাহিত্যের ইতিহাস পড়তেই হয়। সেখানে 2 নম্বরের, 6 নম্বরে বা 10 নম্বরের প্রশ্ন আসে। ফলে সেদিক থেকে বন্ধু যদি আমার প্রত্যেকটা গ্রন্থ এবং তার বিষয়টা যদি ঠিকঠাক জানা থাকে, তাহলে তখন আমার সেই কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকটা সুবিধা।
বা প্রত্যেকটা ক্লাস যদি তোমার জানা থাকে, বিষয়টা বোঝা থাকে, তাহলে জীবনের সঙ্গে তো সাহিত্য অঙ্গাঙ্গি হয়ে যুক্ত। এর দ্বারা অভিজ্ঞতা সঞ্চয় করে তুমি পরবর্তী জীবনে একটা সুন্দর জীবনযাপন গঠন করার স্বপ্ন দেখতে পারবে। কারণ এর কথা অভিজ্ঞতা লাভ করে তুমি যখন জীবনযাপন করবে, তখন তোমার বাস্তব জীবনটা কিন্তু অনেকটা কিন্তু সচ্ছল এবং মধুর হবে। সেদিক থেকে আশা করছি প্রত্যেকটা বন্ধুই খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনছো, বা নোটের দরকার হলে প্রয়োজনীয় ভিডিওটা পজ করে দিয়ে নোট লিখতে পারো। বা আমি বলবো যে এখন মনোযোগ দিয়ে শোনো, ব্যাপারটা বোঝো, অসুবিধা হলে আমাকে কমেন্ট করো বা সরাসরি ফোন করো, আমি তার জন্য উত্তর দেবো। আর নোটের দরকার হলে বন্ধু সরাসরি ফোন করলে অবশ্যই নোটের ব্যবস্থা হয়ে যাবে, যেখানেই বলবে সেখানে কিন্তু আমি নোটটা পৌঁছে দেবো। কারণ তোমাদের উপকারের জন্য আমার যেটা যেটা করা উচিত আমি সেটা করতে কিন্তু বন্ধু রাজি আছি। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বেদৌড়া। তোমরা জানো বন্ধু, বেদৌড়া কিন্তু একটা বাংলা নাটক, এবং অবশ্যই নাট্যকার কথাটা হয়তো গ্রামাটিক্যাল দিক থেকে ঠিক নয়, নাটককার বলা উচিত কথাটা, কিন্তু নাট্যকার ভুল হলো বহুল প্রচলিত একটা কিন্তু প্রয়োগ। আমরা নাট্যকার লিখে অভ্যস্ত, কিন্তু আসলে কথাটা কিন্তু নাটককার, অর্থাৎ নাটক রচনা করেন যিনি, তিনি হচ্ছেন নাটককার, নাট্য নয়। কিন্তু আমরা ভুল প্রয়োগ করি, অথচ বহুল প্রচলিত হওয়ার ফলে এটা ঠিক হয়ে গেছে এরকম। এই নাটককার ছিলেন কিন্তু ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ। অবশ্যই তোমরা নাম শুনেছ, পৌরাণিক নাটকের একজন শ্রেষ্ঠ নাটককার। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল যে আরব্য উপন্যাসের একটি উপাখ্যান অবলম্বনে এই নাটক লিখিত, যে খাদেমান রাজ্যের রাজপুত্র যে কমরল জামান বিয়ে করতে অসম্মত হয়, পিতৃ আজ্ঞায় তিনি কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন, এবং সেখানে এক পরী এবং দৈত্যের চেষ্টায় নিদ্রাবস্থায় চীন রাজকুমারী বেদৌড়া তার শয্যায় আনীত হন, এবং তাকে দেখে রাজকুমার মুগ্ধ হন। রাজকুমারীও তাকে দেখে তৎপ্রতি অনুরাগিণী হয়ে পড়েন। উভয়ের অজ্ঞাতসারে পরস্পর অঙ্গুরীয় মানে আংটি বিনিময় হয়। পরে বেদৌড়ার পরিকর্তৃক স্বস্থানে তিনি নিয়ে আসেন। সকালবেলা উভয়ের অদর্শনে ব্যাকুল এবং উন্মাদপ্রায় হয়ে যান, এবং বেদৌড়া যেটা করেছিল যে ধাত্রীপুত্র মার্জমানের চেষ্টায় উভয়ের কিন্তু পুনর্মিলন হয়েছিল। এবং বিভ্রান্তে স্বরাজ্যে প্রত্যাগমনকালে কমরল জামান পরীর কৌশলে বেদৌড়া হতে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর পুনরায় মাজমান উভয়ের মিলন কিন্তু ঘটিয়ে দিয়েছিলেন। এটাই ছিল বন্ধু আমাদের যে বাংলা নাটক ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনয়ের বেদৌড়া নাটকের প্রধান বিষয়। দেখো বন্ধু, কেমন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে একটু তোমাদের আলোচনা করে দিই। সেটা হচ্ছে, ধরো তোমাকে দিতে পারে বেনিসংহার কার লেখা নাটক, তখন বলতে হবে ভট্টনারায়ণ লেখা। যদি বলে বেনিসংহার ভট্টনারায়ণ মানে বেনিসংহার কোন ধরনের নাটক, কোন ভাষায় লেখা, সংস্কৃত ভাষায়। এবার এই সংস্কৃত ভাষা থেকে বাংলায় অনুবাদ কে করেছিলেন, তখন বলতে হবে যতীন্দ্রনাথ ঠাকুর কিন্তু করেছিলেন। বা বেণু ও বীণা কাব্যগ্রন্থের কার লেখা, সত্যনারায়ণ দত্তের লেখা। বেতাল পঞ্চবিংশতি কার লেখা, তখন বলতে হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বা বেতাল পঞ্চবিংশতি কোন গ্রন্থ অনুসারে লেখা, তখন তোমাকে বলতে হবে কিন্তু বৈতাল 25 অবলম্বনে কিন্তু লেখা, যেটা লাল্যজি রচিত। এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে থ্রো করা হবে, লিখতে হবে। বা বৃত্তসংহার কার লেখা কাব্যগ্রন্থ, হেমচন্দ্র। বৃত্তসংহার কাব্যে কার অস্থি দিয়ে তোমার অস্ত্র তৈরি করা আছে দধিচিমণি, কাকে মারার জন্যে, বৃত্রাসুরকে বধ করার জন্যে। এরকম ধরনের প্রশ্ন আসবে, এভাবেই কিন্তু বন্ধু তোমাকে উত্তরটা দিতে হবে। দেখো বন্ধু, আজ যে শেষ গ্রন্থটা আলোচনা করব বনির্মিত, তোমরা জানো আমার এটা 9 নম্বর ক্লাস, আর টোটাল 57 নম্বর ক্লাস। সেটা হচ্ছে কিন্তু বেওলফ। এই যে বেওলফ কিন্তু নামটাই শুনে বুঝতে পারছো, বেওলফ কিন্তু একটা ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য বলতে পারো বন্ধুরা। এই যে বেওলফ কিন্তু এর পংক্তি সংখ্যা প্রায় 3000-এর বেশি রয়েছে। বিষয়টা এরকম যে টিউটনদের যে সাহিত্যে ইহাই সবচেয়ে কিন্তু পুরাতন বড় একটা কাব্য, এই জন্য বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য বেওলফ বলা যেতে পারে। বিষয়টা যোদ্ধা বেওলফ দৈত্য গ্রিনল্যান্ডকে হত্যা করে জিনল্যান্ডের রাজা থ্রদগারের উপকার করে।
পরে বেউল গ্রিনল্যান্ডের মার সহিত যুদ্ধ করে এবং শেষে এক দুর্ধর্ষ ড্রাগনের সঙ্গে যুদ্ধে ড্রাগনের বিষ তার দেহে সঞ্চিত হলে সে কিন্তু মারা যায়। এটাই ছিল কিন্তু বেউল যে মহাকাব্য তার বিষয়। আশা করছি বন্ধু আজও বনির্মিত 9 নম্বর ক্লাস এবং টোটাল 57 নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।